গুড মর্নিং এভরিবডি। আজ আমরা ক্লাস 10 এর পঞ্চম যে অধ্যায়টি রয়েছে সেখানে পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই আলোচনায় প্রবেশ করার পূর্বে একটি কথা জানিয়ে রাখা প্রয়োজন যে এই আলোচনায় যদি কোনো তথ্যের অসঙ্গতি কারো নজরে পড়ে তাহলে তা সংশোধন করে নেওয়া যেতে পারে। প্রামাণ্য কোনো পাঠ্যপুস্তক কনসাল্ট করলে সেখান থেকে এই তথ্যের অসঙ্গতি সংশোধন করা যেতে পারে, অথবা কোনো এক্সপার্ট টিচারের সাথে কনসাল্ট করে এই তথ্যের অসঙ্গতি সংশোধন করে নেওয়া যেতে পারে। আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি আমাদের যে পরিবেশ, তার বিভিন্ন সম্পদ এবং তাদের সংরক্ষণ এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো পরিবেশের যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেই অজীবীয় উপাদানগুলির মধ্যে প্রধান যে সমস্ত বিষয়গুলি রয়েছে যেমন হচ্ছে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি, সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, এই অজীবীয় উপাদান সমূহ পরিবেশ থেকে ক্রমান্বয়ে জীব দ্বারা সংগৃহীত হচ্ছে। সেই যুগ যুগ ধরে সেগুলি সংগৃহীত হয়ে থাকে এবং তাদের দেহ গঠনের কাজে লাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থেকে আমরা অর্থাৎ মানুষ বা অন্যান্য প্রাণীরা পরিবেশ থেকে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গ্রহণ করে চলেছি, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে পরিবেশ কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে না। তার কারণ কি? না, তার কারণ হচ্ছে এটাই যে পরিবেশ থেকে এই সমস্ত উপাদানগুলি জীবজগৎ তাদের দেহ গঠনের প্রয়োজনে সংগ্রহ করছে, ব্যবহার করছে, কিন্তু জীবের মৃত্যুর পর বা তাদের রেচন পদার্থ রূপে এই সমস্ত পদার্থগুলি পুনরায় পরিবেশেই ফিরে যাচ্ছে। অর্থাৎ পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে এগুলি চক্রাকারে আবর্তিত হয়ে থাকে। তো এই চক্রাকার আবর্তনের দুটি চক্র রয়েছে, সেটি হচ্ছে কি? একটি হচ্ছে গ্যাসীয় চক্র, আরেকটি হচ্ছে পলল চক্র। গ্যাসীয় চক্র অর্থাৎ বিভিন্ন ধরনের যে গ্যাসীয় পদার্থগুলি রয়েছে সেই গ্যাসীয় পদার্থগুলি যেমন হচ্ছে নাইট্রোজেন, যেমন হচ্ছে অক্সিজেন, যেমন হচ্ছে কার্বন ইত্যাদি, এই সমস্ত গ্যাসীয় পদার্থগুলি পরিবেশ থেকে জীবদেহে আসে এবং জীবদেহ থেকে পরিবেশে পুনরায় ফিরে যাচ্ছে। আর রয়েছে পলল প্রকৃতির কতগুলি চক্রাকার পন্থা আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে সালফেট, ফসফেট আকারে সালফার, ফসফরাস প্রভৃতি আবর্তিত হয়ে থাকে। এই দুই প্রকার চক্র আমরা পরিবেশে দেখতে পাই। তো গ্যাসীয় চক্র হিসেবে আমাদের যেটা পড়ার সেটা হচ্ছে কি না নাইট্রোজেন চক্র। এই যে নাইট্রোজেন চক্র রয়েছে সেই নাইট্রোজেন চক্র পড়তে গেলে পর আমাদের প্রাথমিকভাবে কতগুলো বিষয়কে একটু জেনে নেওয়া দরকার। সেটি হচ্ছে এই নাইট্রোজেনের পরিমাণ বাতাসে কতখানি রয়েছে না 78.09%। এটি হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ। অক্সিজেনের পরিমাণ কতখানি থাকছে না অক্সিজেনের পরিমাণ থাকছে 20.60%। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, অন্যতম গ্যাস এগুলি, বায়ুর অন্যতম উপাদান এগুলি, সেটির পরিমাণ কত না 0.03 থেকে 0.04% পর্যন্ত থাকছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা বেশি 78.09%। তারপরেই রয়েছে অক্সিজেন, তারপরে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি ইত্যাদি সবকিছু রয়েছে। এই প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাসের বায়ুমণ্ডলে থাকা সত্ত্বেও কোন জীব মানে প্রাণীরা এগুলিকে সরাসরি বাতাস থেকে গ্রহণ করতে পারে না। উদ্ভিদরাও এটিকে সরাসরি বাতাস থেকে গ্রহণ করতে পারে না। গ্রহণ করতে পারে নির্দিষ্ট কতগুলি অণুজীব রয়েছে, তারা বাতাস থেকে নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারে, কিন্তু তার বাদে অন্যান্য উদ্ভিদ, প্রাণী ইত্যাদি কেউই প্রায় বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না।
কিন্তু এই নাইট্রোজেন আমাদের দেহ গঠনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। সেটি কি না, প্রোটিন গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে, কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে এবং নাইট্রোজেন রয়েছে। এই নাইট্রোজেন একটি অন্যতম প্রধান উপাদান হিসেবে জীবদেহে প্রোটিন গঠনের ক্ষেত্রে কাজে লাগছে। সুতরাং নাইট্রোজেন প্রতিটি জীবের দেহে একান্তভাবে প্রয়োজন হয়ে থাকে। তো এই নাইট্রোজেন বাতাস থেকে কিভাবে জীবের শরীরে প্রবেশ করে না, বাতাস থেকে জীবের শরীরে প্রবেশ করার পূর্বে এই নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়ে থাকে। মাটিতে কিভাবে আবদ্ধ হয় না, নাইট্রেট রূপে মাটিতে আবদ্ধ হয়। নাইট্রেট রূপে মাটিতে আবদ্ধ হয়। এই নাইট্রেট রূপে মাটিতে আবদ্ধ হওয়ার পর সেটি কি হবে না, উদ্ভিদের দেহে যাবে। মাটিতে নাইট্রেট রূপে নাইট্রোজেন আবদ্ধ হয়, তারপর সেটি কি হবে না, তারপর সেটি দেখা যাচ্ছে যে গ্যাস থেকে এটি মাটিতে আবদ্ধ হচ্ছে, তারপর সেটি কোথায় যাবে না, উদ্ভিদ দেহে প্রবেশ করে। উদ্ভিদ দেহ থেকে কোথায় যাবে, উদ্ভিদ দেহ থেকে যাবে প্রাণী দেহে। সেখান থেকে পুনরায় সেটি বিভিন্ন ধরনের কার্যকলাপ ইত্যাদির ফলে পুনরায় সেটি মাটিতে আবদ্ধ হচ্ছে, মাটিতে ফিরে আসে। তাহলে বাতাসে ফেরত যাবে কিভাবে না, এই যে মাটিতে আবদ্ধ হচ্ছে সেখান থেকে পুনরায় সেটি আবার বাতাসেও ফেরত যাচ্ছে একটি বিশেষ পন্থায়। তাহলে বাতাসের নাইট্রোজেন নাইট্রেট রূপে মাটিতে আবদ্ধ হচ্ছে, সেগুলির আবার অনেকগুলি পন্থা রয়েছে। কতগুলো প্রাকৃতিক পন্থা রয়েছে, জৈবিক পন্থা রয়েছে, রাসায়নিক পন্থা রয়েছে ইত্যাদিতে। তারপর সেখান থেকে উদ্ভিদ দেহ, উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহ, প্রাণী দেহ থেকে এখানে যাচ্ছে, পুনরায় মাটিতে ফেরত আসছে, আবার মাটি থেকেও সেটি পরিবেশে অর্থাৎ বায়ুমণ্ডলে পুনরায় সেটি ফেরত যাচ্ছে। তো এই যে বিষয়টা, অর্থাৎ বাতাস থেকে মাটিতে এবং তারপর মাটি থেকে সেটি পুনরায় মাটি থেকে সেটি উদ্ভিদ প্রাণী দেহ ঘুরে পুনরায় মাটিতে আসবে এবং ফাইনালি বাতাসে সেটি ফেরত যাচ্ছে। চক্রাকার পন্থা অবলম্বন করে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র অর্থাৎ যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়, সেখান থেকে জীবদেহে যায় এবং জীবদেহ থেকে পুনরায় মাটিতে এবং ফাইনালি দেখা যাচ্ছে পুনরায় বাতাসে ফিরে আসে, সেই চক্রাকার পদ্ধতি কি বলা হয় নাইট্রোজেন চক্র। আচ্ছা, এই নাইট্রোজেন চক্র ব্যাখ্যা করতে গেলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন রয়েছে 78.09%। এই নাইট্রোজেন মাটিতে নাইট্রেট রূপে আবদ্ধ হচ্ছে। একে কি বলা হয়, একে বলা হয় নাইট্রোজেনের স্থিতিকরণ বা আবদ্ধকরণ, বা বলা যেতে পারে নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন ফিক্সেশন অর্থাৎ মাটিতে নাইট্রোজেনের আবদ্ধকরণ ঘটনাটি ঘটে তিনটি প্রধান পদ্ধতিতে। একটি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, একটি হচ্ছে জীবজ পদ্ধতি, আরেকটি হচ্ছে শিল্পজাত পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতি অর্থাৎ প্রকৃতির নিজস্ব নিয়মে বাতাসে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তারপর সেটি জলের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডে পরিণত হয়। এরপর সেই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সাথে নেমে আসে এবং মাটিতে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট বা অন্যান্য অজৈব যে সমস্ত যৌগিক পদার্থ রয়েছে তার সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ উৎপাদন করে। এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। এছাড়া রয়েছে জীবজ পদ্ধতি অর্থাৎ বিভিন্ন জীবের দ্বারা এই বাতাসের নাইট্রোজেন নাইট্রেট রূপে আবদ্ধ হয় মাটিতে। যেমন নীলাভ সবুজ শৈবাল রয়েছে, তার দ্বারা এই কাজটি ঘটতে পারে। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া রয়েছে, তাদের দ্বারাও এই কাজটি ঘটতে পারে।
এবং কিছু কিছু মিথজীবী ব্যাকটেরিয়া রয়েছে, তাদের দ্বারাও এই কাজটি ঘটে থাকে। অর্থাৎ বিভিন্ন জীবের দ্বারা বাতাসের নাইট্রোজেন নাইট্রেট রূপে মাটিতে আবদ্ধ হয়। আর কি হয় না, একটি শিল্পজাত পদ্ধতি রয়েছে। আমরা জানি যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার জমিতে প্রয়োগ করা হয়। সেগুলি কিরকম না, সেগুলি হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম নাইট্রেট ইত্যাদি। এই যে সারগুলি রয়েছে যা জমিতে প্রয়োগ করা হয় অধিক ফসল উৎপাদনের জন্য, সেই সার ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে বাতাসের নাইট্রোজেনকেই তারা কাজে লাগিয়ে এই ধরনের অ্যামোনিয়াম বা নাইট্রেট ইত্যাদি লবণে পরিণত করছে এবং সেগুলি বস্তাবন্দি করে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষক সেটিকে জমিতে ছড়িয়ে ফেলছে এবং মাটিতে নাইট্রেট লবণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটলো, ফিক্সেশন ঘটলো। তারপর কি হচ্ছে না, এই মাটির নাইট্রেট এটা কি করবে না, এটা এবার যাচ্ছে উদ্ভিদের দেহে। অর্থাৎ উদ্ভিদ জলের সাথে খনিজ লবণ মিশ্রিত থাকবে, এই সমস্ত নাইট্রেট লবণগুলিকে তারা নিজের দেহে গ্রহণ করে উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করে। অর্থাৎ নিজের দেহে তার আত্তীকরণ ঘটায়। অর্থাৎ নাইট্রোজেন এবার প্রবেশ করলো জীবের শরীরে। এই উদ্ভিদ থেকে এর পরের পর্যায়ে যাচ্ছে প্রাণীদের দেহে। প্রাণীদের দেহে সেগুলি উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে, যেমন ডাল শস্য ইত্যাদি হিসেবে প্রাণীদের শরীরে সেটি প্রবেশ করলো। প্রাণীদের শরীরেও সেটি সেই নাইট্রোজেন প্রোটিন সংশ্লেষের কাজে ব্যবহৃত হলো। এবং তারপর কি হলো না, উদ্ভিদ এবং প্রাণী একসময়তে মারা যায় বা তাদের দেহের বিভিন্ন অংশকে তারা মোচন করে উদ্ভিদের ক্ষেত্রে, অথবা প্রাণীরা তাদের রেচন পদার্থ পরিবেশে ত্যাগ করে। তখন কি হয় না, এই সমস্ত যে প্রোটিনগুলি রয়েছে সেগুলি মাটিতে বসবাসকারী কয়েক প্রকার ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ব্যাসিলাস মাইকয়েডিস বা ব্যাসিলাস র্যামোসাস, তাদের দ্বারা এটি বিশ্লিষ্ট হয় যে প্রথমে অ্যামিনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়াম যৌগে পরিণত হচ্ছে। একে বলা হয় অ্যামোনিফিকেশন। তারপর এই অ্যামোনিয়াম যৌগগুলি নাইট্রাইট এবং অবশেষে নাইট্রেটে রূপান্তরিত হয়। সেটিও হয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কার্যকলাপের ফলে, যেমন নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার ইত্যাদি। এদের মাধ্যমে পুনরায় নাইট্রেট লবণে পরিণত হয় এবং মাটিতে আবার ফিরে আসে। কিন্তু আরেক প্রকারের ব্যাকটেরিয়া আছে যাদের বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন সিউডোমোনাস, যেমন থায়োব্যাসিলাস। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলি করে কি, মাটিতে উপস্থিত নাইট্রেট থেকে নাইট্রোজেনকে মুক্ত করে এবং গ্যাসীয় অবস্থায় সেটিকে পুনরায় বাতাসে ফেরত পাঠিয়ে দেয়। এইভাবে নাইট্রোজেন চক্র পরিবেশে আবর্তিত হয়ে থাকে এবং নাইট্রোজেন চক্রের মাধ্যমে পরিবেশ থেকে জীবদেহে নাইট্রোজেন প্রবেশ করে এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশে ফেরত যেতে পারে। আচ্ছা, নাইট্রোজেন চক্রের মধ্যে তাহলে একটা পর্যায়ে আমরা দেখলাম, সেটিকে বলা হয় নাইট্রোজেনের স্থিতিকরণ। অর্থাৎ বাতাসের নাইট্রোজেন মাটিতে নাইট্রেট রূপে আবদ্ধ হচ্ছে। তার একটি পদ্ধতি হচ্ছে কি না, প্রাকৃতিক পদ্ধতি। অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রেটে রূপান্তরিত হচ্ছে। সেটি কিভাবে সম্ভব হচ্ছে না, প্রকৃতিতে যে বিদ্যুৎ চমক এবং বজ্রপাত ইত্যাদির প্রভাবে বা তাপমাত্রা ইত্যাদির প্রভাবে দেখা যাচ্ছে যে পরিবেশে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে তারা বিক্রিয়া করে তৈরি করছে টুয়াইস NO। তার সাথে আবারও অক্সিজেন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি তৈরি করছে, টুয়াইস NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করছে। এই যে NO2 রয়েছে, এই NO2-র সাথে জল বিক্রিয়া করছে, জলের বিক্রিয়া হচ্ছে, পরিবেশে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প রয়েছে তার বিক্রিয়া হচ্ছে।
এবং যে জিনিসটি তৈরি করছে সেটি কি না, সেটি তৈরি করছে HNO3 প্লাস HNO2, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডে পরিণত হচ্ছে। এই নাইট্রিক এবং নাইট্রাস অ্যাসিড বৃষ্টির জলের সাথে নেমে আসছে। বৃষ্টির জলের সাথে নেমে এসে কি হচ্ছে না, নাইট্রিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটছে এবং সেখানে কি তৈরি করছে না, ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে CaNO3 প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, প্লাস যেটা তৈরি করে সেটা হচ্ছে জল উৎপাদন করছে। এই হচ্ছে তার মধ্যা বিক্রিয়াটা। তাহলে বাতাসের নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে শেষ পর্যন্ত নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করলো। নাইট্রোজেন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করলো। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সাথে মিশে মাটিতে নেমে এলো। মাটিতে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করলো, কার্বন ডাই অক্সাইড তৈরি করলো এবং জল তৈরি করলো। এই নাইট্রেট হিসেবে এটি মাটিতে উপস্থিত রইল বা থেকে গেল। এইভাবে নাইট্রোজেনে একটা স্থিতিকরণের পদ্ধতি আমরা দেখতে পেলাম। এছাড়া আরেকটি পদ্ধতি যেটা রয়েছে সেটিকে বলা হচ্ছে জীবজ পদ্ধতি। এই জীবজ পদ্ধতির আবার অনেকগুলি ভাগ রয়েছে। জীবজ পদ্ধতির ভাগগুলি কিরকম? জীবজ পদ্ধতি কিরকম না, এদের মধ্যে একটি হচ্ছে কি না, নীলাভ সবুজ শৈবাল দ্বারা, নীলাভ সবুজ শৈবাল, সেরকম নস্টক, অ্যানাবিনা প্রভৃতি যে সমস্ত শৈবালগুলি রয়েছে তারা কি কাজ করছে না, তারা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তরিত করতে পারে। বাতাসের নাইট্রোজেনকে তারা রূপান্তরিত করতে পারে নাইট্রেট লবণে। তাদের হেটেরোসিস্ট নামক বিশেষ কোষে বায়ুর নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখে। কোন কোন সায়ানোব্যাকটেরিয়া লাইকেন, অ্যাজোলা নামক ফার্ম, অ্যান্থোসেরাস নামক ব্রায়োফাইটা ও সাইকাসের মূলে বা মিথজীবী রূপেও তারা থাকতে পারে। এটি হচ্ছে নীলাভ সবুজ শৈবালের দ্বারা এই কর্মটি ঘটছে। দ্বিতীয়ত আরেকটি কি হয় না, স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার দ্বারাও এটি হতে পারে। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কিরকম না, মাটিতে উপস্থিত ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া রয়েছে, অ্যাজোটোব্যাক্টর ব্যাকটেরিয়া রয়েছে, তাদের দ্বারা কি হচ্ছে না, তারা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তরিত করে মাটিতে আবদ্ধ করছে। এরা স্বাধীনজীবী, এরা কারোর সাথে মিথজীবিতা তারা কিন্তু পালন করছে না। এই ব্যাকটেরিয়াগুলির দ্বারাও এই ঘটনাটি ঘটতে পারে। তৃতীয়ত হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়ার দ্বারা। মিথজীবী ব্যাকটেরিয়াকে যেমন হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়াটি রয়েছে সেটি একটি মিথজীবী ব্যাকটেরিয়া, যা মটর গাছের মূলে অর্বুদ সৃষ্টি করে বসবাস করে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তরিত করে মটর গাছকে প্রদান করে। পরিবর্তে মটর গাছ থেকে তারা খাদ্য রস শোষণ করতে পারে বা গ্রহণ করে থাকে। এই মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম কিন্তু বাতাস থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেনকে গ্রহণ করে তাকে নাইট্রেটে রূপান্তরিত করে সেটি ওই মটর গাছকে প্রদান করতে পারে। মটর গাছ যখন ফসল তোলা হয়ে যায় তখন এই ব্যাকটেরিয়াগুলি মাটিতে থেকে যায় এবং অর্বুদ অংশটিও মাটিতে থেকে যায়, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ অপেক্ষাকৃত অনেকখানি বেড়ে যায়।
এছাড়া কি না শিল্পজাত পদ্ধতি আরেকটি রয়েছে। শিল্পজাত পদ্ধতি এটি কি বলছে না, এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার বিভিন্ন ফ্যাক্টরিতে প্রস্তুত করা হচ্ছে, যেমন হচ্ছে ইউরিয়া, যেমন হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম নাইট্রেট প্রভৃতি সারগুলি সার কোম্পানিতে প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে উপাদান হিসেবে বাতাসের নাইট্রোজেন কি ব্যবহার করা হয়ে থাকে। সেই নাইট্রোজেন ঘটিত সারগুলিকে যখন চাষিরা মাটিতে ছড়িয়ে দেয় তখন মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত কি হয় না, বাতাসের নাইট্রোজেন বিভিন্ন পদ্ধতিতে অবশেষে মাটিতে এসে নাইট্রেট রূপে আবদ্ধ হতে পারে। এবার কি হয়, এই নাইট্রেটে কি পরিণতি ঘটে না, এই নাইট্রেট যে লবণগুলি রয়েছে সেগুলি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াচ্ছে, নাইট্রেট লবণ হিসেবে থাকছে, সেটি জলে দ্রবণীয় একটি রাসায়নিক পদার্থ। সুতরাং ভৌম জলে সেটি দ্রবীভূত অবস্থাতে থাকে। এই দ্রবীভূত অবস্থায় থাকা যে লবণগুলি রয়েছে নাইট্রেটে, সেটি এবার গৃহীত হচ্ছে, উদ্ভিদ দ্বারা গৃহীত হয়। মাটির নাইট্রেট লবণ উদ্ভিদ দ্বারা গৃহীত হয়ে থাকে। উদ্ভিদ দ্বারা গৃহীত হয়। সেই গ্রহণ করার পরে উদ্ভিদরা কি করবে না, এই নাইট্রেট লবণের নাইট্রোজেনকে নিজেদের দেহে প্রোটিন গঠনে কাজে লাগায়, প্রোটিন গঠন করে, প্রোটিন উৎপাদন করছে উদ্ভিদ দেহে, দিয়ে সেটি সেখানে সঞ্চিত থাকছে। উদ্ভিদ তার যে দেহে গঠন করছে এই সমস্ত প্রোটিন দিয়ে, সেগুলি মধ্যে একটি বৃহৎ অংশ প্রাণীদের দ্বারা খাদ্য হিসেবে গৃহীত হয়। প্রাণীদের দ্বারা খাদ্য হিসেবে গৃহীত হয়। উদ্ভিদ দেহ এইভাবে প্রাণীরা গ্রহণ করে থাকে এবং এই প্রোটিন জাতীয় পদার্থগুলি অর্থাৎ নাইট্রোজেন প্রাণীর দেহে গিয়ে পৌঁছচ্ছে। প্রাণীর দেহে পৌঁছে সেটি কি কাজে লাগবে না, সেখানেও সেটি প্রোটিন গঠন করে, সেখানেও সেটি প্রোটিন গঠন করে থাকে। এবং দেখা যাচ্ছে যে এই যে উদ্ভিদের দেহ, এই যে প্রাণীদের দেহ, প্রাণীরা কি করে না রেচন কার্য সমাধা করে এবং রেচন পদার্থ হিসেবে মূত্র ইত্যাদি দেহের বাইরে নির্গত করে। সেখানে কি থাকে, ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, অ্যামোনিয়া থাকে ইত্যাদি। উদ্ভিদের যে পাতা ঝরিয়ে দেওয়া বা অবশেষে উদ্ভিদ এবং প্রাণী উভয় যখন মারা যাচ্ছে, সেই মৃত দেহাবশেষ মাটিতে পড়ে এবং মাটিতে থাকা বিভিন্ন ধরনের জীবাণুর দ্বারা সেগুলি বিশ্লিষ্ট হয়ে যায়, তাদের দেহ বিশ্লিষ্ট হয়। এবং তখন কি হয় না, উদ্ভিদ এবং প্রাণীদের এই যে প্রোটিন ঘটিত পদার্থগুলি রয়েছে সেগুলি বিশ্লিষ্ট হয়ে অ্যামোনিয়াতে পরিণত হয়। মৃত জীব দেহাবশেষ যে অ্যামোনিয়াতে পরিণত হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যামোনিফিকেশন। এবং এই কাজের জন্য দায়ী কে না, এই কাজের জন্য দায়ী হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রেমোসাস। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলি এই উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহকে বিশ্লিষ্ট করে তাদের যে প্রোটিন রয়েছে তাদেরকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে এবং সেই অ্যামাইন থেকে সেগুলি অ্যামোনিয়াতে অবশেষে রূপান্তরিত হয়। তার জন্য দায়ী হচ্ছে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলি। এর পরবর্তী পর্যায়ে এই অ্যামোনিফিকেশন থেকে যে অ্যামোনিয়া হলো, সেগুলি সেই অ্যামোনিয়া কি রূপান্তর ঘটে না, অ্যামোনিয়াকে পরবর্তীকালে নাইট্রাইট এবং তারপরে কিসে পরিণত করছে না নাইট্রেটে রূপান্তরিত করা হয়, নাইট্রেটে রূপান্তরিত করা হয়।
এটিকে কি বলবো? এটিকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন পদ্ধতি। এই নাইট্রিফিকেশন পদ্ধতি যেটি রয়েছে, সেই নাইট্রিফিকেশন পদ্ধতিকে কি বলে? না কারা এই কাজে সাহায্য করছে? না নাইট্রিফিকেশনের ক্ষেত্রে সাহায্য করছে দুই ধরনের ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাক্টার ব্যাকটেরিয়া। তারা কি কাজ করছে? না এই অ্যামোনিয়াকে নাইট্রাইট প্রথমে এবং অবশেষে নাইট্রেটে রূপান্তরিত করে। এইভাবে দেখা যাচ্ছে যে মাটির নাইট্রেট লবণ সেই উদ্ভিদ প্রাণীর দেহ ঘুরে অবশেষে পুনরায় মাটিতে আবার নাইট্রেট লবণ হিসাবে ফিরে আসে। কিন্তু এখানেই শেষ নয়, এই যে বাতাস থেকে নাইট্রোজেনটি এসে নাইট্রেট লবণে রূপান্তরিত হয়েছিল, সেই নাইট্রোজেনের স্থিতিকরণের যে পদ্ধতি, সেটি সেই বাতাসে পুনরায় আবার এই নাইট্রেট লবণকে ফিরিয়ে দেওয়া হয়। সেই পদ্ধতিটাকে কি বলবো আমরা? না সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। সেই পদ্ধতিকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এই ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতেও দেখা যাচ্ছে যে এক ধরনের ব্যাকটেরিয়া কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। তাদের নাম কি? না তাদের নাম হচ্ছে সিউডোমোনাস। আরেক ধরনের রয়েছে থায়োব্যাসিলাস। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলি মাটির নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেনকে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করে এবং বাতাসে ফেরত পাঠিয়ে দেয়। এইভাবে চক্রাকারে এই পদ্ধতিটি সম্পন্ন হয়ে থাকে নাইট্রোজেন চক্র। অর্থাৎ বাতাস পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশে নাইট্রোজেন আবর্তিত হয়ে থাকে। এর সাথে আরো একটা বিষয় আমাদের একটু জেনে নিতে হবে, সেটি হচ্ছে যে এই নাইট্রোজেন চক্রের গুরুত্ব কি এবং নাইট্রোজেন চক্রের যে পরিবেশের কি প্রভাব, সেই বিষয়টাকে আমাদের একটু জেনে নিতে হবে। তো নাইট্রোজেন চক্রের অন্যতম গুরুত্ব হচ্ছে যে জীবদেহে প্রোটিন একটি অন্যতম গুরুত্বপূর্ণ জৈব যৌগ, যা ছাড়া জীবদেহের বহু কাজকর্ম বা গঠন ইত্যাদি বাধাপ্রাপ্ত হয়ে থাকে। সুতরাং নাইট্রোজেন জীবদেহের একটি অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে থাকে। যেহেতু নাইট্রোজেন হচ্ছে প্রোটিনের অন্যতম গঠনগত উপাদান, সেই হিসেবে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের প্রোটিন গঠনের মাধ্যমে গোটা জীব জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে। আবার একই সাথে দেখা যাচ্ছে যে এই নাইট্রোজেন প্রোটিন হিসেবে থাকা সত্ত্বেও সেটি পুনরায় আবার পরিবেশে কিন্তু ফেরত প্রদান করা হয়, যার মাধ্যমে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে। এখন এছাড়াও আরেকটি বিষয় যেটি আমাদের জানা দরকার, সেটা হচ্ছে মানুষের ক্রিয়াকলাপ ও নাইট্রোজেন চক্র। মানুষের বিভিন্ন ধরনের যে ক্রিয়াকলাপ এবং সেই ক্রিয়াকলাপের সাথে কি হচ্ছে না নাইট্রোজেন চক্র কিভাবে সম্পর্কিত, সেই বিষয়টাও একটু জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা দেখেছি যে রাসায়নিক সার হিসেবে মাটিতে নাইট্রোজেন যুক্ত সারকে ব্যবহার করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যামোনিয়াম সালফেট এই সার যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে মাটি হয়ে যায় আম্লিক। আবার যদি ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি যদি বেশি ব্যবহার করা হয় তাহলে মাটি হয়ে যায় ক্ষারীয় প্রকৃতি। অর্থাৎ মাটির যে স্বাভাবিক যে পিএইচ মাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এই ধরনের রাসায়নিক সার ব্যবহারের ফলে। এছাড়াও দেখা যাচ্ছে কৃষি জমিতে নাইট্রেট যে সার ব্যবহার করা হচ্ছে, এই নাইট্রেট লবণ সেটি কি হচ্ছে না চুইয়ে চুইয়ে মাটির ভেতরে প্রবেশ করে এবং ভৌম জলে গিয়ে পৌঁছচ্ছে, সেখানে দ্রবীভূত হয় সে।
এই দ্রবীভূত যে নাইট্রেট সেটি এবার কি কাজ হচ্ছে না সেটি গৃহীত হচ্ছে পানীয় জল হিসেবে গৃহীত হয়, পানীয় জল হিসেবে গৃহীত হয়। তারপর সেটি কোথায় যায় না মানুষের শরীরে প্রবেশ করে, মানব শরীরে প্রবেশ করে সেটি কি কাজ করবে না দেখা যাচ্ছে যে এই মানব শরীরে প্রবেশ করার পর সেটি হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, মানব শরীরে সে প্রবেশ করে দিয়ে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে যে জিনিসটি সৃষ্টি করে সেটি হচ্ছে মেথ হিমোগ্লোবিন সৃষ্টি করছে, যুক্ত হয়ে তৈরি করছে মেথ হিমোগ্লোবিন। এই মেথ হিমোগ্লোবিন এইটি গঠন করার সুবাদে যে সমস্যাটি সৃষ্টি হয় এর অক্সিজেন অর্থাৎ হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অর্থাৎ হিমোগ্লোবিনের অক্সিজেনের সাথে সংযুক্ত হওয়া এবং তাকে বহন করার ক্ষমতা কমে যায়। ফলত শরীরে হিমোগ্লোবিনের অভাব, অক্সিজেনের অভাব দেখা যায় এবং যে রোগ দেখা দেয় তাকে বলা হচ্ছে ব্লু বেবি সিন্ড্রোম। ব্লু বেবি সিন্ড্রোম দেখা দিচ্ছে, অথবা এটাকে অন্য নামেও ডাকা হয় মেথ হিমোগ্লোবিনিমিয়া। মেথ হিমোগ্লোবিনিমিয়া এই রোগটিও দেখতে পাওয়া যায়। ব্লু বেবি সিন্ড্রোম বা মেথ হিমোগ্লোবিনিমিয়া এই রোগ ঘটতে দেখা যায়। আর কি হয় না এছাড়াও আরো কতগুলি সমস্যার সৃষ্টি করতে পারে এরা, যেমন হচ্ছে পানীয় জলে থাকা যে নাইট্রেট, এই পানীয় জলে থাকা নাইট্রেট পাকস্থলীতে প্রবেশ করে, পাকস্থলীতে উপস্থিত বিভিন্ন ধরনের যে জৈব অ্যামাইন রয়েছে তার সাথে এটি যুক্ত হয় এবং একটি অদ্ভুত মারাত্মক জিনিস সৃষ্টি করে, সেটা হচ্ছে নাইট্রোসামাইন। নাইট্রোসামাইন সৃষ্টি করে। এই নাইট্রোসামাইনটা কি জিনিস না এই নাইট্রোসামাইনটা হচ্ছে এক প্রকারের কার্সিনোজেন। কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সার ঘটানোর উপযুক্ত বস্তু, ক্যান্সার সৃষ্টি করে, সেই জন্য এদেরকে বলা হয় কার্সিনোজেন। এই নাইট্রোসামাইন উৎপন্ন করছে কিভাবে না নাইট্রেট লবণ পাকস্থলীতে গিয়ে জৈব অ্যামাইনের সাথে বিক্রিয়া করে এবং নাইট্রোসামাইন গঠিত করে, যা কিনা ক্যান্সার রোগ সৃষ্টির জন্য দায়ী। এছাড়া আরো অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি সৃষ্টি করতে পারে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে এক প্রকারের গ্যাস, যা কিনা আমাদের যে পৃথিবীর যে বায়ুমণ্ডলের উষ্ণতা সেটিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এটিকে বলা যেতে পারে এক প্রকারের গ্রিন হাউস গ্যাস। এটিকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস বেশি পরিমাণে উৎপত্তি লাভ করা মানে বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে ওঠে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এছাড়া সুপারসোনিক যে সমস্ত প্লেনগুলি রয়েছে সেই সুপারসোনিক প্লেনগুলি থেকে দেখা যাচ্ছে যে সুপারসোনিক প্লেনগুলি থেকে নির্গত নাইট্রিক অক্সাইড, সুপারসোনিক প্লেনগুলি থেকে নির্গত হয় নাইট্রোজেন অক্সাইড। সেটি কি কাজ করবে না সেটি দেখা যাচ্ছে ওজনের সাথে সংযুক্ত হয়ে যায়, ওজোন গ্যাসের সাথে এটি সংযুক্ত হয় এবং তার ফলে দেখা যাচ্ছে যে এই ওজোন গ্যাসের সাথে সংযুক্ত হওয়ার ফলে দেখা যাচ্ছে সেটি এরকম ওজোন গ্যাসকে বিশ্লিষ্ট করে তুলছে, ফলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের এবং আমাদের পৃথিবীর ক্ষেত্রে সেটি হচ্ছে একটি মারাত্মক বিপদ সৃষ্টি করতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে অম্ল বৃষ্টিও ঘটাতে পারে এই নাইট্রোজেন ডাই অক্সাইড বা এই NO। এরা কি করছে না
জলীয় বাষ্পের সাথে মিশে সেটি দেখা যাচ্ছে যে অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টির সৃষ্টি করে মাটিতে নেমে আসতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন ঘটিত বিভিন্ন ধরনের অবাঞ্ছিত যৌগ আমাদের পৃথিবীতে সৃষ্টি হচ্ছে, যা আমাদের এই পরিবেশকে দূষিত করে তুলছে এবং আমাদের জীবনযাত্রাকেও কিন্তু বহুলাংশে জীবনযাত্রার ক্ষেত্রে বহুলাংশে ব্যাঘাত সৃষ্টি করে চলেছে। এটা হচ্ছে মানুষের ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন চক্রের যে সম্পর্ক, সেটি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করলাম।